এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। আপকি আদালতে আজ আমাদের মোকদ্দমা খুবই স্পেশাল। আমাদের অতিথি এমন এক ব্যক্তিত্ব যিনি পেহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার পর গোটা বিশ্বের কাছে পাকিস্তানকে এক্সপোজ করেছেন, যিনি অপারেশন সিন্দুরের পরে ভারতীয় সেনার শৌর্য আর বীরত্বের কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন। প্লিজ ওয়েলকাম লিডার ব্যারিস্টার জনাব আসাদুদ্দিন ওবেসি। আর আপকি আদালতে আজ আমাদের জাজও খুবই বিশেষ একজন, আমাদের সেনার সাহসিকতা, আমাদের সেনার বীরত্বের প্রতীক, যিনি নিজের জীবন দেশের সুরক্ষায় ভারতীয় সেনাতেই নিয়োজিত করেছেন। প্লিজ ওয়েলকাম রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্নি। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ জনাব আসাদুদ্দিন ওবেসির বিরুদ্ধে। আপকি আদালতে এআইএমআইএম এর চিফ আসাদুদ্দিন ওবেসির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের আনুগত্য প্রমাণে উঠে পড়ে লেগেছেন। ওবেসি সাহেব, এটা আমার অভিযোগ নয়, এটা পাকিস্তানের অভিযোগ। পাকিস্তানের মিডিয়া, পাকিস্তানের শাসক এটা বলছে যে ওবেসি সাহেবকে হিন্দুস্তানের প্রতি, ভারতের প্রতি নিজের দেশভক্তি প্রমাণ করতে হবে, নিজের আনুগত্য প্রমাণ করতে হবে, সেই জন্য উনি এত রং চড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে বলছেন। কোনো একজন শায়ের ঠিকই বলেছিলেন যে दिल से निकलेगी ना मर कर भी वतन की उल्फत, मेरी मिट्टी से भी खुशबू वफा आएगी। তো আমাদের 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 সিনিয়ররা স্বাধীনতার পর সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা টু নেশন থিওরিটাকে মানব না। আর তারপর থেকে আমাদের পাকিস্তানের কোনো সম্পর্কই তো নেই, আমাদের প্রতিবেশী দেশ অবশ্যই। আর আমি মনে করি পাকিস্তান একটা ফেইল্ড স্টেট, আর বরাবরই তাই থাকবে। ভারতের সবসময় বিপদ পাকিস্তানের ডিপ স্টেট, মিলিটারি আর টেররিস্ট গ্রুপের থেকে থাকবে। আর সেই জন্য এই গোটা জিনিসটা কভার আপ করার জন্য পাকিস্তান অপ্রয়োজনে ইসলামের সমর্থন সবসময় নেয়, যেটা একেবারেই ভুল কাজ। ওবেসি সাহেব, ওরা কোট করে কায়েদ আজম জিন্নাহকে, যে মুসলমান হিন্দুস্তানে থেকে যাবেন তাকে নিজের লয়্যালটি সারা জীবন প্রুফ করতে হবে, তাকে সবসময় পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতা প্রমাণ করতে হবে। মিস্টার জিন্নার এইরকম কোনো স্টেটমেন্ট নেই। তো ওরা এটা ইনভেন্ট করেছে, সেটা আলাদা কথা। পাকিস্তানেরই একজন বড় শায়ের ছিলেন হাবিব জালিব, উনি পাকিস্তানের ব্যাপারে বলেছেন যে मोहब्बत गोलियों से बो रहे हैं, मोहब्बत गोलियों से बो रहे हैं, वतन का चेहरा खून से धो रहे हैं, गुमान तुमको कि रास्ता कट रहा है, यकीन मुझको कि मंजिल खो रहे हैं। তো এই হাবিব জালিব পাকিস্তানের সম্পর্কে যেটা বলেছেন সেটা আজও সত্য। প্রবলেম কি জানেন তো আমায় নিয়ে? পাকিস্তান বলে যে আমি মুসলমান নই, আর এখানে আমাদের দেশে যে সংঘ পরিবারের লোকজন বলেন যে এ সঠিক ইন্ডিয়ান নয়। তো আমি এখন কোথায় গিয়ে সার্টিফিকেট দেবো? তাই এসব নিয়ে আমি চিন্তা করি না। আমি না, ওরা বলে যে আপনি নিজে মুসলমান, আপনি ইসলামকে মানেন, কিন্তু আপনি ইসলামিক দেশের বিরুদ্ধে কথা বলছেন। ওরা ইসলামিক দেশই নয়, ওরা ৭৫,০০০ বাঙালিকে মেরে দিয়েছে। 75,000 ইস্ট পাকিস্তানে ওরা সবাই মুসলমান ছিল, আজ ওরা মেরে চলেছে, ওখানে শিয়াদেরকে মেরেই চলেছে। তো কিভাবে ওরা বলছে ইসলাম নিয়ে? ভারতে ২৪০ মিলিয়ন মুসলমান থাকেন, পাকিস্তানের থেকে বেশি রয়েছে। তো এইসব কম্প্যারিজন করা, ওদের কাছে মুসলমান রয়েছে, তাহলে ইন্দোনেশিয়াতে কি রয়েছে? ইন্দোনেশিয়াতে তো ওদের থেকে বেশি। তো পাকিস্তান নিজের ব্যর্থতা ঢাকার জন্য, আর জানেন তো রাজতবাবু, পাকিস্তানের যে মিলিটারি রয়েছে, বিশ্বে এমন মিলিটারি নেই যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে, যারা হোটেলের ব্যবসা করে, ওরা বিজনেস করে চলে। তো
এই সব জিনিসগুলো কভার করার জন্য ইসলামের একটা নাম দেখুন, নিয়ে আর কি। মিলিটারি চিফ আসিফ মুনির সাহেব তো এটা বলেছেন যে দুটোই মাত্র রাষ্ট্র কালমার ভিত্তিতে তৈরি হয়েছে, এক মদিনা আর 1300 বছর পর পাকিস্তান। তো এটা এটা আপনি যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করবেন যে ওই সময় মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল তাকে এর সঙ্গে কম্পেয়ার করছে, শুনলে বলে পাগল হয়ে গেছো নাকি? এটা তো অপমান। আসিফ মুনিরের সম্পর্কে একজন শায়ের ঠিকই বলেছিলেন कि मासूमों की गर्दन पे खंजर रख कर कातिल अब खुद को मुजाहिद कहता है। তো এই হলো আসিফ মুনির, যেটার ওনার স্পিচ 15 এপ্রিল দিয়েছিলেন, তারপরেই তো 22 তারিখে পহেলগামতে এই মর্মান্তিক ঘটনা ঘটল। তারপরেই কালমা পড়তে বলা হলো, তারপরেই ধর্ম জিজ্ঞাসা করে গুলি এটা তো করা হলো। একেবারে এখানে ইসলামের শিক্ষা কোথায় যে আপনি ধর্ম জিজ্ঞাসা করে কাউকে আপনি গুলি মেরে দেবেন, কাউকে ফ্যামিলিকে আলাদা করছেন আর মাথায় গুলি মারছেন আর তার রেকর্ডিং করছেন। তো তো এটা তো নিজের ব্যর্থতা ঢাকতে আর নিজের সুপ্রিমেসি অটুট রাখতে। আর এদের একটাই লক্ষ্য যে আমি আজও বলছি এরা ভারতকে শান্তিতে থাকতে দেবে না। এদের লক্ষ্য হলো ডিস্টেবিলাইজ করা, এখানে আরও বেশি করে ডিফারেন্সেস তৈরি করা সোসাইটিতে। এদের আসল এজেন্ডাই হলো এটা আমার মনে হয়। দেখুন, ওদের যে ডিজি আইএসপিআর রয়েছেন উনি বলেন যে আমাদের আর্মি চিফ রয়েছেন, উনি আমাদের বলেছেন যে আমাদের সেনার মোটো হলো জিহাদ। हम अमन चाहते हैं मगर जुल्म के खिलाफ। गर जंग लाजमी है तो फिर जंग सही। আপনি যদি এই ধরনের ফালতু কথা বলতে থাকেন, এর উত্তর তো সঠিকভাবে দিতেই হবে, তাই না? আর তো এদের ওই যে বললাম না, এরা কোনো সত্যি কথা বলতেই পারবে না, এটা আমি বলে রাখলাম। লোকজন সব জায়গায় চলে যায়। এখনই সৌদি আরব থেকে $2 বিলিয়ন লোন স্যাংশন হয়েছে। 2024-এ ওরা 14 বিলিয়ন চেয়েছিল, হয়তো ওটাও পেয়ে যাবে। IMF থেকে লোন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন। যদি আপনি সত্যি ইসলামের কথা বলছেন তাহলে আপনার ইকোনমির অবস্থা এরকম কেন? গোটা বিশ্বে দুটো দেশে এক ধরনের পোলিও হয়, পাকিস্তান আর আফগানিস্তানে। আপনারা পোলিও নির্মূল করতে পারছেন না, অথচ আপনার মিলিটারি এক্সপেন্ডিচার জিডিপির 2.92%, ভারতের 1.72। তো সেদিকে মনোযোগ নেই। ওদের পাকিস্তানের দারিদ্র দূর করা, সেখানকার মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার দিকে একদিকেই নজর নেই। ওদের একটাই লক্ষ্য, নিজের সুপ্রিমেসিকে, ওয়েস্টেড ইন্টারেস্টকে অটুট রাখার জন্য ভারতকে সবসময় টার্গেট করা। ওদের দাবি ওদের ফোকাস ইসলামে রয়েছে, ওদের ফোকাস মুসলমানদের ওপর রয়েছে। এই জন্য ওরা হিন্দুস্তানের বিরুদ্ধে যে অপারেশন করেছে তার নামও ওরা কোরআনের আয়াতের নামে রেখেছে। বুনিয়ানান মখসুস ওনার নাম রেখেছে। কোরআনের একটা আয়াত আছে যে সিসা পিলাই দিওয়ার কি তারা বন যাও। কিন্তু ওরা এত মিথ্যেবাদী যে ওর আগে কোরআনে আল্লাহ কি বলেছেন যে সেটা তুমি সত্যি কথা কেন বলছো না? সত্যি কথা বলো। সত্যি কথা তো বলোই নি। যে কোরআনের আয়াতের কথা উল্লেখ করেছো তার আগে তো ওই জিনিসটার কথা ভুলে গেছো। তো যে বুনিয়াদি মকসদ রয়েছে ইসলামের বার্তার, সত্যতার, আপনি সেটা না বলে বুনিয়ান মখসুসের কি করে নামটা রাখতে পারছেন? আর আপনি ওর নামটা কি করে রাখতে পারেন? আপনি পহেলগাঁওতে এই ধরনের কাজ করে ইসলামকে টেরোরিজমের সঙ্গে কি করে জুড়ছে? এইভাবে জুড়তে পারেন না আপনি। আর সেটাই তো করছেন। আর আপনার দেশে সবচেয়ে বেশি টেরর গ্রুপস রয়েছে, স্যাংশনস গ্রুপ রয়েছে। ওসামা বিন লাদেন ওখানে পাওয়া গেছে। ইউনাইটেড নেশনের যত প্রেসক্রাইব টেররিস্ট রয়েছে ওখানে রয়েছে। বরং আসিফ মুনিরকে যে ওনার বড় পোস্ট পাওয়ার পর যে ভোজসভা হয়েছিল তার একটা ছবি পাওয়া গেছে। ইউনাইটেড নেশনের প্রেসক্রাইব টেররিস্টরা সবাই ছিল। আমরা 9 জায়গায় হামলা করেছি লস্করের হেডকোয়ার্টার্সে। তো ওখানে যে নামাজে জানাজার পড়ায় সেও একজন টেররিস্ট, আমেরিকার লিস্টে রয়েছে। তো কোন ইসলামের কথা ওরা কিন্তু ওরা তো বলছে? বলছে আপনারা টেররিস্টদের ঘাঁটিতে আঘাত করেননি, মাদ্রাসা আর মসজিদ ধ্বংস করেছেন। না, যে 9টা ঘাঁটি ছিল, যে ইউনাইটেড নেশনের প্রেসক্রাইবড লিস্টেড অর্গানাইজেশনের হেড অফিস ছিল, সেখানেই হামলা করা হয়েছে। না মিলিটারিকে মারা হয়েছে পাকিস্তানের, না সিভিলিয়ানের কোনো জায়গাতে ক্যাজুয়ালিটি হয়েছে। তো যে জায়গা থেকে আমাদের ওপর আঘাত আসছে, যেখান থেকে হামলা হচ্ছে, তখন এটা তো দরকার যে ওদের দাবি হলো যে আমরা তো
ইসলামকে ডিফেন্ড করার জন্য লড়াই করছি, আর এখন তো ওদের প্রাইম মিনিস্টার বলছেন যে আমরা চাইলে ওদের 10টা প্লেন ধ্বংস করতে পারতাম, কিন্তু 5টা করেছি। আরও একটা স্টেটমেন্ট আছে ওনাদের প্রাইম মিনিস্টারের, যে আমি সুইমিং করছিলাম, মানে সুইমিং স্যুটে ছিলেন আর কি, আর আমার ফোনটা বাজে, জানতে পারলাম ভারত প্রথম অ্যাটাক করে দিয়েছে আমাদের উপরে। আমাকে কোনো একজন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট জিজ্ঞাসা করেন এটা কি করে হলো। আমি বলি আমাদের এখানে নামাজ ফাজার আধ ঘন্টা আগে হয়, তাই আগে লাগবার বলে করে দিয়েছে। তো ওখানে এই 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 ওদের 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 এই যে এই সব যে 9টা এয়ারবেসের আমরা অ্যাটাক করে দিয়েছিলাম আর কি, যদি আমরা চাইতাম তো আমার বিশ্বাস আছে জাজ সাহেব একমত হবেন, আমরা গোটা এয়ারবেসগুলোকে ধ্বংস করে দিতে পারতাম। আমরা শুধু রানওয়েগুলোকে নিশানা করেছি, আর নিশানা করে বলেছি ভাই সাহেব এগুলো শুধু ট্রেলার, আপনারা শুধরে যান। তো আমরা করেছি। আমি মনে করি যে একদম উপযুক্ত জবাব দেওয়া হয়েছে ওদেরকে, আর ওরা একটা বার্তাও পেয়ে গেছে। এই জন্য ওদের ডিজিএমওকে আমাদের ডিজিএমওর সাথে কথা বলতে হয়েছে। হ্যাঁ, পাবলিকের থেকে 2-1টা প্রশ্ন আমরা নিতে পারি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, পাকিস্তান এমন দেখাচ্ছে যেন ওরা যুদ্ধ জিতে গেছে, ট্যাঙ্কের উপরে উঠে স্লোগান দিচ্ছে, এরকম লোকেদের আপনি কি বলবেন? এরা বিশ্বের সবচেয়ে বড় মিথ্যেবাদী, ভুয়ো কাজ করা এদের নিজেদের অভ্যেস, আরও করতে থাকবে। তো আসিফ মুনির নিজের দেশের প্রাইম মিনিস্টারকে একটা ছবি এনে দিয়েছিল, আর সেই ছবি দেখে ভেবেছিল যে আমরা জিতে গেছি। সেই ছবিটাও নকল ছিল, ওটা চীনের কোনো একটা আর্মির এক্সারসাইজের মিটিং ছিল। তো যারা একটা পেন্টিংয়ে সত্যি তুলে ধরতে পারে না, খোদ ওদের প্রাইম মিনিস্টার বলছে যে আমি সুইমিং করছিলাম আর আমি জানতে পারলাম যে 9টা এয়ারবেসে ইন্ডিয়া তাদের ব্রহ্মোস মিসাইল দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। এই তো ওদের অবস্থা। তো পাকিস্তান শুরু থেকেই এটা বলে আসছে। তো ও উর্দুতে একটা কথা আছে, গিরে তো গিরে টাং মেরে উপর। তো ওখানে আর কি, ওখানে আমি দেখেছি পাকিস্তানের যে ওয়াজিরে আজম রয়েছেন উনি একটা ট্যাঙ্কে চড়ে বসেছিলেন, আর ওই ট্যাঙ্কটা ঘাস দিয়ে ঢেকে দিয়েছিলেন, দেখাতে চাইছিলেন যেন কোনো কমব্যাট ব্যাটেল। ওখানে তো ট্যাঙ্ক চলেইনি, ট্যাঙ্ক চলেইনি। আপনি পুঞ্চে হামলা করেছেন, পুঞ্চে সিভিলিয়ান মারা গেছেন, আর পুঞ্চে মসজিদের একজন ইমাম মারা গেছেন। তখন ইসলাম কোথায় চলে গেল? ওই টুইন বাচ্চা মারা গেল, ওরা মুসলমান ছিল, অনেক মুসলমান ছিল, তখন ইসলাম কোথায় চলে গেল আপনাদের? তো এসব তো শুধু ড্রামাবাজি ছিল, আর নিজেদের জনগণকে দেখানোর জন্য। এরা কখনোই কোনো যুদ্ধ জিততে পারেনি, না ভবিষ্যতে কখনো জিততে ইনশাল্লাহ তাআলা পারবে। যদি দ্বিতীয়বার সাহস দেখায়, তো আমার মনে হয় ওটা 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 খুবই খারাপ জিনিস হবে ওদের জন্য। আর আমি তো মনে করি যে অপারেশন সিঁদুর ততদিন শেষ না হওয়া উচিত যতদিন না ওই 4 জন জঙ্গিকে আমরা পাচ্ছি যারা 26 জনকে হত্যা করে দিয়েছে। স্যার, পাকিস্তান আজও মিডিয়া আর মাদ্রাসার সাহায্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। আপনার কি মনে হয় না বিপদ এখনো এড়ানো যায়নি? একদম, আমি আপনার সঙ্গে এগ্রি করছি। বিপদ কখনই কাটবে না, বিপদ সবসময় থাকবে যতদিন পাকিস্তানের আর্মি ওই দেশটাকে কন্ট্রোল করতে থাকবে। যখন ওরা কন্ট্রোল করবে, ভারতের বিরুদ্ধে টেররিস্ট গ্রুপকে সাপোর্ট করতে থাকবে, ওই বিপদ থাকবেই। আমার আপনার সতর্ক থাকা দরকার। আর সবসময় ওদের যে খারাপ প্ল্যানিংগুলো রয়েছে, ওদের যে উদ্দেশ্য রয়েছে, সেটা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হলো আপনার ভারত মাতা কি জয় বলতে কেন সমস্যা হয়? এটাকে যদি আনুগত্যের সঙ্গে জুড়ে বলতে চাইছেন তো তাহলে আপনি ভুল করছেন। আমি জয় হিন্দ বলছি, এতে কারো কোনো সমস্যা থাকবে কেন? আমি হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান তো দিই, ভারত জিন্দাবাদ স্লোগান তো দিই। তো এটা আমার রাইট। আমি বলতে চাইছি যে ভারতে ডেমোক্রেসি রয়েছে, আর ফ্রিডম অফ স্পিচ আমাদের ফান্ডামেন্টাল রাইটস, তাই না? আপনি আপনার স্লোগান দিন না, আমি আমাদেরটা দেব স্লোগান। তো এটাই তো ভারতের সৌন্দর্য। এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আসাদুদ্দিন ওবেসির সঙ্গে সওয়াল জবাবের আরও এক পর্ব। যদি উনি করাচ্ছেন তো আমি ট্রাম্পকে বলবো যে প্যালেস্টাইনের ওপর যে ইসরায়েল যে হামলা করছে সেটা বন্ধ করান না, দম থাকে তো। যদি আপনার এত ক্ষমতা, তো ইসরায়েল ইরানের যুদ্ধ বন্ধ করিয়ে দিন, ইউক্রেন রাশিয়া বন্ধ করেন না।
ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি রয়েছেন AIMIM এর চিফ আসাদুদ্দিন ওবেসি। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে AIMIM এর চিফ আসাদুদ্দিন ওয়েসির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মাথা নত করা একটা সরকারের পাশে দাঁড়িয়েছেন। এখন দেখুন, মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প 16 বার বলে দিয়েছে যে আমি হিন্দুস্তানকে ভয় পাইয়ে দিয়েছি, মাথা নত করে দিয়েছি, আমি ট্রেড ডিলের হুমকি দিয়েছি, সেই জন্য হিন্দুস্তান ওয়ার থামিয়ে দিয়েছে। না, প্রথমত তো ডোনাল্ড ট্রাম্পের নলেজ ঠিকঠাক নেই। তো আমি আমি এত সপ্তাহ ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে বলছিলাম যে ইউএসের সঙ্গে আমাদের একটা স্ট্র্যাটেজিক রিলেশন রয়েছে, কিন্তু যদি সে বকবক করতেই থাকে তো প্রাইম মিনিস্টার ওনার সঙ্গে আধ ঘন্টা কথা বলেছিলেন বই কি, ফরেন সেক্রেটারির ভিডিও এলো, এরপরেও সে বলছে যে যুদ্ধ বন্ধ করে দিয়েছে, বকেই যাচ্ছে, মানে একটানা বলে যাচ্ছে আমি বন্ধ করিয়েছি। আরে ভাই কি বলছেন? এটা 135 কোটি মানুষের দেশ। এখানে কেউ এসে বলবে আমি বন্ধ করিয়ে দিয়েছি। কোথায় বন্ধ করিয়েছেন আপনি? ট্রেড ডিলের নামে ভয় পাইয়ে দিয়েছে। না, ট্রেড ডিল কি? ট্রেড ডিলে আপনার লাভ হবে, সবার লাভ হবে। আপনি ট্রেড ডিল, ভারতের সঙ্গে আপনার যে ট্রেড ডিল রয়েছে পাকিস্তানের থেকে অনেক বেশি। তো ট্রেড ডিলের নামে কোনো গভর্নমেন্টই নিজের সভারেনিটির আপোষ করতে পারবে না, এটা সম্ভবই নয়। আমরা ইংরেজদের স্বাধীনতা কেন অর্জন করেছি বলুন তো? যতই আমরা স্বাধীন থাকি আমরা নিজেরা ফয়সালা করব আমাদের ব্যাপারে। এটা তো কেউ যদি 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 ট্রাম্প এটা মনে করেন যে আমি কন্ট্রোল করব, তাহলে উনি ভুল ভাবছেন পুরোপুরি। পাকিস্তানের সঙ্গে ইউএসএ ট্রেড $4 বিলিয়ন, ভারতের সঙ্গে আমেরিকান ট্রেড $180 বিলিয়ন। যদি বাইল্যাটারাল ট্রেডই হয়, বাইল্যাটারাল ট্রিটি হলে $500 বিলিয়ন টার্গেট রয়েছে। তাহলে ওদের $5 বিলিয়ন চাই নাকি $500 বিলিয়ন চাই বলুন তো? একটা ব্যাপার সেটা মনে হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ওদের ক্রিপ্টো কানেকশন অবশ্যই রয়েছে, এই জন্য ও বকবক করে চলেছে। কিন্তু আমি মনে করি যে আমাদের যখন সাজেশন এলো, ফায়ারিং বন্ধ হলো বা যা কিছু বন্ধ হলো, তো আমার অভিযোগ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর বা দেশের সরকারের অ্যানাউন্সমেন্ট করা দরকার ছিল। তা না হয়ে গোটা বিশ্ব জানলো যে ট্রাম্পের মাধ্যমে, ঠিক কিনা? তো সরকার আমাদের, দেশ আমাদের। তো আমাদের মনে হচ্ছে আমেরিকা সব করিয়ে দিয়েছে এসব, কিন্তু আপনারা কি করিয়ে দিয়েছেন? যদি ট্রাম্প করিয়ে দিয়েছে তাহলে আমি ট্রাম্পকে বলবো যে প্যালেস্টাইনের ওপর যে ইসরায়েল হামলা করেছে সেটা বন্ধ করুন না, যদি দম থাকে। যদি আপনার এতটাই ক্ষমতা রয়েছে তো ইসরায়েল ইরানে লড়াই বন্ধ করুন, ইউক্রেন রাশিয়া বন্ধ করান না। এ শুধু বারবার বলে যাচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার আর কি। দেখুন, আমাদের এখানেও লোক রয়েছে যারা বলছেন নারেন্দার সারেন্ডার। না, এখন উনি পার্টির বড় নেতা, ওনাদের পার্টিতে বড় বড় নেতা রয়েছে। আমি অত বড় নেতা নই যে ওদের ব্যাপারে কিছু বলতে পারবো, তবে ওটা ওদের রাইট। আর আমার অভিযোগ শুধু এটাই যে দেশের প্রধানমন্ত্রীর অ্যানাউন্সমেন্ট করা দরকার ছিল। কিন্তু আমি আবারও এই কথাটাই বলছি যে আমাদের সবারই খুবই গর্ব হয় আমাদের দেশের ফোর্সের ওপর। আর যারা অত্যন্ত বীরত্বের সঙ্গে বিশেষ করে 9 বা 8 রাত্রে গুজরাতে যে পাকিস্তানের বর্ডার রয়েছে, রাজস্থানে যে পাকিস্তানের বর্ডার রয়েছে, জম্মু, পাঞ্জাব, কাশ্মীরে, পাকিস্তান ওই সব জায়গায় সমস্ত রকমভাবে হামলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সেনা, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দক্ষতার সঙ্গে তা আটকে দিয়েছে, তাই না? তো আমার খুব গর্ব হয়, আর চিরকালই তা থাকবে। এখন যে পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটা গভর্নমেন্ট আর অন্যরা দেখেনি, কিন্তু আমি মনে করি যে পাকিস্তান যদি দ্বিতীয়বার কিছু করে তাহলে খুব বাজেভাবে তার জবাব পেয়ে যাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু ট্রাম্প সাহেব তো শুধু বলছেনই না, উনি জেনারেল আসিফ মুনিরকে হোয়াইট হাউসে ডেকেছেন, লাঞ্চ খাইয়েছেন, খাতির করেছেন, যত্ন করেছেন। দেখুন, আসিফ মুনির যদি ওখানে গিয়ে থাকে তাহলে ওনার জানা উচিত যে আমেরিকা কাউকে ফ্রি লাঞ্চ দেয় না। তো তার থেকে সমান জিজিয়া আসিফ মুনির থেকে উসুল করেই ছাড়বে। আর জিজিয়া এটাই হবে
ইরানের যে বর্ডার রয়েছে ওখানে ওরা কিছু না কিছু করতে চলেছে আর কি। আর সেটা তো সবাই দেখতেই পাবে। আর ট্রাম্প সহ বরং ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের এটা বোঝা উচিত, আসিফ মনিনের ফাংশনে যে টেররিস্ট ইউএসের ওয়ান্টেড ছিল সে তার পাশে বসে ফটো তুলেছে। আপনি তার সঙ্গে দেখা করছেন। যে টেররিস্ট মারা গেছে তার নামাজে জানাজায় ইউএস গভর্নমেন্ট তাকে টেররিস্ট ঘোষিত করেছিল, সে নামাজে জানাজা পড়াচ্ছে, পাকিস্তানের আর্মি দাঁড়িয়ে রয়েছে, ট্রাম্প তার সঙ্গে দেখা করছে। তো এটা ট্রাম্পের ভাবা উচিত, যদি আপনি কম্প্রোমাইজড হয়ে যান বা এই ধরনের জিনিসগুলো আপনি জিও পলিটিক্সের নজরে দেখতে থাকেন, তাহলে টেররিজমের বিরুদ্ধে যে লড়াইটা সারা বিশ্বকে লড়তে হবে, বিশেষ করে আমরা তো ভিকটিম হয়েই গেছি, তখন এই লড়াইটা দুর্বল হয়ে পড়বে, তাই না? দেখুন, যে সময় অপারেশন সিন্দুর শেষ হলো, এই সিজফায়ার হলো, তারপর পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার উনি স্পিচ দিয়েছিলেন, উনি সবাইকে ধন্যবাদ দেন। উনি পাপা ট্রাম্পকে, চাচা চীনকে, মামা টার্কিকে, সবাইকে অনেক ধন্যবাদ দেন। না, ওদের ওদের এখন পাকিস্তান এতটাই আইসোলেটেড, ওদের ব্যবসায়ীরা যে চীনের থেকে 80% অস্ত্রশস্ত্র কিনতে থাকে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর আর ওদের যে গাদার পোর্টটা রয়েছে সেই সব নিয়ে চীন পাকিস্তানের কাছে একটা নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেছে এখন। চীনে যে জিনজিয়াংয়ের এলাকা রয়েছে যেখানে আজও মুসলিমদের উপর অত্যাচার হয়, পাকিস্তানের কোনো প্রাইম মিনিস্টার গত 7-8 বছরে একটাও শব্দ খরচ করেনি ওই ব্যাপারে। কেন বলনি ভাই? যখন আপনারা ইসলাম নাম নিচ্ছেন, ওই প্রভিন্সে যেটা আমাদের লে লাদাখের পাশেরই এলাকা, যেটাকে ইস্ট তুর্কমেনিস্তান বলা হয়, ওটা নিয়ে কেউ কিছু বলেই না। এই জন্যই বলে না কারণ যে চীনের সঙ্গে যে সিপেক প্রজেক্ট রয়েছে ওখান থেকে ওদের অর্থ দরকার, ওদের চীন থেকে প্রচুর অস্ত্র চাই, ওদের চীন থেকে ওদের প্রচুর নিজেদের ইলেকট্রিসিটি জিনিসপত্র চাই। তো সেই জন্য ওরা কমফোর্টেবলি রয়েছে। শুধু ভারতের যখন ব্যাপারটা রয়েছে ইসলামের নাম নিয়ে নেয়, আর ওখানে চীনের ব্যাপারে এলেই ওরা ভুলে যায়। আচ্ছা, টার্কির কথা বলি। টার্কি নিজে ওদের যে টেররিস্ট গ্রুপ ছিল তার সঙ্গে কথাবার্তা বলেছে যে তাদের সাথে শেষ করে দিয়েছে ওরা, আর ওরা বোমা বর্ষণ করেছে নিজেদের দেশেই। আপনি বলুন, নিজের দেশে ওরা এয়ারফোর্স দিয়ে ওই গ্রুপগুলোর ওপর বোমা বর্ষণ করেছে, সিরিয়াতে ওই গ্রুপের ওপর বোমা ফেলেছে। তো এটা একটা অদ্ভুত বা কোয়ালিশন তৈরি হয়েছে। আর এরা সবাই যে এরা এটা বুঝতেই পারছে না যে পাকিস্তানকে আপনারা সবাই মিলে সাপোর্ট করতে চলেছেন, সেই পাকিস্তান টেররিজমকে কখনো ছাড়বে না। ওদের ডিপ স্টেট আর্মি সবসময় টেররিজমকে প্রমোট করতে থাকবে আর আমেরিকাকে বোকা বানাতে থাকবে। আমেরিকা থেকে সব আদায় করে নিয়েছে ওরা, আর কোনো লোককে ধরে ধরে হস্তান্তর করেছে, গন্টামে পৌঁছে দিয়েছে অর্থের বিনিময়ে। কিন্তু পাকিস্তান এইসব জিনিস নিয়ে কখনো বদলাবে না। দেখুন, পাকিস্তান তো এটা বলে যে 30 বছর ধরে আমরা আমেরিকার কথা বা আদেশে সন্ত্রাসবাদের ডার্টি জব করেছি আমেরিকার জন্য। আমরা তো নিজেরাই ভিকটিম সন্ত্রাসবাদের। যখন আপনি নিজেই বলছেন যে আপনাকে ব্যবহার করা হয়েছে, তাহলে আপনি ভিকটিম কি করে হলেন? আপনি ভিকটিম কোথায়? আপনি ওদের বর্তমান ডিফেন্স মিনিস্টারের বয়ান এটাই প্রমাণ করে যে আপনি হাইয়েস্ট বিডারের জন্য নিজের সম্মানও বিক্রির জন্য প্রস্তুত ছিলেন, আর আপনি বেচে দিয়েছিলেন। যাদের আপনারা মেরেছেন তারা কি মুসলমান ছিল না? যাদের আপনারা অনুমতি দিলেন ড্রোন অ্যাটাক করার জন্য, সেটা যে কোনো ইউএসএ প্রেসিডেন্ট হোক, সেটা তো আপনাদের ট্রাভেল এলাকারই মুসলিমরা থাকতো। তো এই পাকিস্তান, দেখুন, এই পাকিস্তানে একটা গ্রুপ রয়েছে যারা শুধু এইসবই করে, তাতে যাই হোক না কেন, আর তাতে আর্মির একটা বড় ভূমিকা রয়েছে। পাবলিকের মধ্যে থেকে কিছু প্রশ্ন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কি মনে হয় যে পাকিস্তানের এবার সদ্বুদ্ধি হবে, আর কি ওরা কোনো সন্ত্রাসবাদী হামলা করবে না? না 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 না, ওদের কখনোই জ্ঞান শিক্ষা হবে না। যতদিন পাকিস্তানের আর্মি দেশ কন্ট্রোল করতে থাকবে, ওদের দেশকে আর কি, আর ওখানে টেররিস্ট গ্রুপগুলোকে সাহায্য করতে থাকবে, এরা কিছুতেই শোধরাবে না। ওখানে তো আমরা দেখছি যে হাফিজ সঈদ, মাসুদ আজহার, লখবি, এদের সবাইকে আবার প্রকাশ্যে দেখা যাচ্ছে, রাস্তায় বক্তৃতাও দিতে দেখা যাচ্ছে। এখন এই ক্রিমিনালগুলোকে শোধরাতে হলে কি করে শোধরাবে? না, এদের প্রথমে তো এফএটিএফ এর লিস্টে আবার আনতে হবে, আর ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যখন আসবে, যত অর্থ এরা আইএমএফ থেকে অন্যান্য দেশ থেকে আসছে আর কি,
সেই ব্যাপারে একটা রেগুলেশন হবে, মনিটরিং হবে। আর দ্বিতীয় কথা হলো যে যত টেররিজমের জন্য অর্থ যায় সবটাই ইলিগালভাবে আর কি। 2018 থেকে 22 অবধি পাকিস্তান FATF এ ছিল। তবে মুম্বাইয়ের যে 9/11-এর যে ঘটনাটা ঘটে তার ট্রায়াল এগোয় আর। সাজিদ মীর নামে এক ব্যক্তি ছিলেন যে পাকিস্তানে মারা যায়। যখন FATF এতে পাকিস্তানের নাম এলো তো তৎক্ষণাৎ পাকিস্তানের ISI বলে দিল যে সে বেঁচে আছে। মানে মৃত ব্যক্তি আবার জীবিত করলো আর তারপর কোর্টে তাকে সাজাও দিল। FATF-তে নিয়ে আসাটা দরকার। আর কনস্ট্যান্ট আমাদের ভিজিল্যান্ট থাকতে হবে। আর বড় কথা হলো যে পাকিস্তান আমাদের দেশ ডিস্টেবিলাইজড করার জন্য যা কিছু করতে চাইবে, আর সেটা হলো যাতে এখানে সাম্প্রদায়িকতা, কমিউনালিজম বাড়ে। যদি আমরা কমিউনালিজম শেষ করতে পারি, শেষ করতে না পারলেও যদি তাকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা পাকিস্তানের জন্য অনেক বড় ধাক্কা হবে। আপনি বলছেন যে আমাদের দেশের মানুষের মধ্যে যে ডিফারেন্সেস আছে, ঘৃণা ছড়ানোর মতো লোকজন আছে, তাদের জন্যই কি পাকিস্তান এত না, সাহস পাচ্ছে? এই স্টেটমেন্ট তো ফরেন সেক্রেটারি দিয়ে বলেছেন যে পাকিস্তান এখানে ডিস্টেবিলাইজড করতে চায়, হিন্দু মুসলিম ঘৃণাকে আরও বাড়িয়ে তুলে। তো এটা ওরা চেষ্টা করবে। এই পেহেলগাঁওয়ের পর ওদের একটাই তো লক্ষ্য ছিল যে এখানে খুব বড় একটা কমিউনাল রাইটস হোক। আমি দেশের মানুষকে কুর্নিশ জানাই, কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু আমরা পাকিস্তানকে ওদের ওই বাজে প্ল্যানটাকে কার্যকরী করা থেকে আটকেছি। আর এর ক্রেডিট কোনো গভর্নমেন্টের নয়, এর ক্রেডিট ভারতের জনগণের প্রাপ্য, কারণ তারাই ব্যাপারটা বুঝতে পেরেছে। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে আসাদুদ্দিন ওবেসির সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। প্রশ্ন এটাই যে বিলাওয়াল ভুট্টো নিজের মায়ের হত্যাকারীদেরকে ভুলে গেছে। আজ বিলাওয়াল ভুট্টো সব তারিখগুলো ভুলে গেছে। যে তারিখ ভুলে যায়, মনে রাখবেন সে দ্বিতীয়বার ভিকটিম হয়ে যাবেই। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা প্রশ্ন করছি, মোকদ্দমা চালাচ্ছি আসাদুদ্দিন ওবেসির বিরুদ্ধে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে AIMIM এর চিফ আসাদুদ্দিন ওয়েসির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পেছনে থেকে আক্রমণকারীদের সাপোর্ট করেন। এই অভিযোগটাও কিন্তু পাকিস্তানের। যখন শশী থারুরের ডেলিগেশন গেল, যখন আপনি ডেলিগেশন নিয়ে সৌদি আরব গেলেন, ঠিক তারপরে পাকিস্তান বিলাওয়াল ভুট্টোকে পাঠায়। আর তখন বিলাওয়াল ভুট্টো বলেন যে এরা তো রাতের অন্ধকারে হামলা চালায়, রাতের অন্ধকারে তো চোরেরা হামলা চালায়, যদি সাহস থাকতো তাহলে দিনের বেলায় হামলা করতো। না, দিনেও তো হয়েছে। সেকেন্ড টাইম যখন হলো আর কি, সেকেন্ড টাইম যখন হামলা হলো দিনের আলোতেই তো হয়েছিল, সে তো ওরা দেখতেই পেয়েছিল। প্রশ্ন এটাই যে বিলাওয়াল ভুট্টো নিজের মায়ের হত্যাকারীদেরকে ভুলে গেছেন। বিলাওয়াল ভুট্টো একজন মা হারা সন্তান, আর ওনার মনে রাখা উচিত যে ওনার মাকে টেররিস্টরা মেরেছে, আর ওনার মাকে হত্যার সময় 135 মানুষের মৃত্যু হয়েছিল। আর ইউনাইটেড নেশন একটা ইনভেস্টিগেশন এজেন্সিকে পাঠিয়ে দেয়, তাতে ডিপ্লোম্যাটরাও ছিলেন। ওনারা বলেন যে পাকিস্তানের ইনভেস্টিগেটিং এজেন্সি সর্ড ইনভেস্টিগেশন করেছে, যেখানে হত্যা হয়েছে জল দিয়ে ধুয়ে দিয়েছে তারা, সিন অফ অফেন্সকে প্রিজার্ভ করেনি ওরা। তো বিলাওয়াল ভুট্টো এটাও ভুলে গেছেন যে ওনার দাদুকে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা আর্মি করেছিল। আজ বিলাওয়াল ভুট্টো সব তারিখগুলো ভুলে গেলেন। যারা তারিখ ভুলে যান, মনে রাখবেন দ্বিতীয়বার সে ভিকটিম হবেই। এখন তো উনি বেশ সুর চড়িয়ে বলছেন যে যদি আমাদের জল বন্ধ করেন, যদি ওয়াটার ট্রিটি রিভাইভ না করেন, তাহলে বিশ্বে প্রথমবার নিউক্লিয়ার ওয়াটার ওয়ার হবে। দেখুন, ইন্ডিয়ার কাছে নো ফার্স্ট ইউজের কন্ডিশন তো রয়েছে। আপনি ব্যবহার করলে ইন্ডিয়াকেও ইউজ করতেই হবে। আর এই পরিস্থিতিতে যখন আপনি এই ধরনের ফালতু বকছেন, জল যদি আপনারা প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট সবাই বলেছেন যে আপনারা জল পাচ্ছেন, তো জলের ট্রিটি আমরা অ্যাবেন্সি রেখেছি, জলের ট্রিটি আমরা বাতিল করিনি। জল তো আজও যাচ্ছে, কারণ জল আমরা কোথায় রাখবো? জল আজও যাচ্ছে, কিন্তু আমরা এটা কন্ট্রোল করছি, কারণ যতদিন তোমরা বীজ বুনতে থাকবে ততদিন জল পাবে না। তোমরা ভারতে সন্ত্রাসবাদের বীজ বপন করছো 70 বছর ধরে।
যদি তোমাদের চাষিদের জল চাই তাহলে তোমাদের ভারতে এই সব কাজ বন্ধ করতে হবে, ব্যাস। জল তো আজও যাচ্ছে, কিন্তু আমরা কন্ট্রোল করছি জল। আমরা এইটা করব যে ওই করব। আর বিলাওয়াল ভুট্টো এই ধরনের ছেলে মানুষই কথাবার্তা না করলেই ভালো। ও ভারতের ক্ষমতাটা একবার দেখে নিক, টেরও পেয়েছে অবশ্য। আর আজ এই দেশে মুড এমন রয়েছে, যদি কোনো প্রতিবেশী দেশ আমাদের দেশে জঙ্গি হামলা চালিয়ে দেয়, সে যারই গভর্নমেন্ট থাকুক, মোদি থাকুক বা যে কারো থাকুক, একটা তো তৈরি হয়ে গেছে যে আপনারা একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, সেটা অন্য সরকার থাকলেও চলতেই থাকবে। তৃতীয়বার যখন এরকম হবে, চতুর্থবার যখন হবে, তখন কি অবস্থা হবে এটা ওনার বোঝা উচিত। কোথায় হবে? না, সেটা যেখানে সেখানে হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। আমরা শুধু আপনাদের রানওয়েতে করেছি, এবার আপনাদের গোটা এয়ারবেস না চলে যায়, আবার আপনাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেসব না চলে যায়। যদি আপনারা ভারতের ড্যামে বা জলের অজুহাতে কিছু করেন, আমরা কি চুরি পরে বসে আছি নাকি? এই যে আমাদের সেনা কি জন্য রাখা আছে বলুন তো? শুধু দেখানোর জন্য তো নয়। এত আমরা অস্ত্র রেখেছি কি জন্য? দেশের সুরক্ষার জন্যই তো রেখেছি, ঠিক কি না বলুন? তো যদি আপনারা এই ধরনের বাজে কথা বলেন, তো যে 7 আর 8 তারিখে হয়েছে আর 9-10 তারিখে যেটা হয়েছে, তার থেকে ওদের শিক্ষা নেওয়া উচিত। এখন তো শেহবাজ শরীফ বলছেন যে রাত 2:30-এর সময় ফোন বেজে ওঠে আর জানতে পারেন যে ভারতের ব্রহ্মোস ভেতর অবধি পৌঁছে গেছে। আমাদের হায়দ্রাবাদি ভাষায় একে বলা হয় যে আমরা এটা শুধু ঝলক দেখিয়েছি বাবু। তো এটা তো ব্রহ্মোস মিসাইল। যদি আপনারা আরো বাড়াবাড়ি করেন, তখন হতেই পারে তারপর সমুদ্র থেকেও কিছু উড়ে আসতে পারে, সমুদ্র থেকেও আপনাদের উপর উড়ে আসতে পারে। এটা পাকিস্তানের ভুল ধারণা রয়েছে যে আমরা এটা করেছি, ওই করেছি। আসলে তোমরা কিছুই করতে পারোনি। ভারতের মিলিটারি সুপ্রিমেসি অটুট রয়েছে আর চিরকাল থাকবে ইনশাআল্লাহ তাআলা। ওরা তো বলছে যে যদি আমাদের জল বন্ধ করো, শুধু বিলাওয়াল ভুট্টোর কথা বলছি না, পাকিস্তানের সেনার কথা বলছি, তাহলে আপনাদের শ্বাস বন্ধ করে দেব। আরে আপনাদের জনসংখ্যা কত? আমাদের জনসংখ্যা কত? আমাদের শ্বাস কি করে বন্ধ করবেন বলুন তো? আপনি কোথা থেকে? আগে আপনারা বালুচিস্তানে হামলা তো আগে বন্ধ করুন। আগে আপনারা ইরানের আউটপোস্টে হামলাগুলো বন্ধ করুন। সবার আগে আপনারা এটা পাকিস্তানের জনগণকে বলুন যে আসিফ মুনির ট্রাম্পের সঙ্গে কি ডিল করে চলেছে। বলে দিন না, ট্রাম্পের সঙ্গে আপনারা কি ডিল করে এসেছেন বলুন। ডিল দেখুন, ট্রাম্প ওনাকে হোয়াইট হাউসে নিয়ে গেছে, মানে এই নয় যে ট্রাম্প শুধু ওখানে ওনাকে বসিয়ে খাবার খাইয়েছে। ট্রাম্প তো কিছু বলেছে নিশ্চয়ই। বাবু, ওই বর্ডারে আমাদের জন্য তোমাকে কিছু করতে হবে, নাচতে হবে, তো নাচাবে ওনাকে ওখানে। আমি তো শুনেছি যে আমেরিকার স্পাই প্লেন অলরেডি ইরান আর পাকিস্তানের বর্ডারে মোতায়েন করে দিয়েছেন উনি। না, ওদের একটা এয়ারবেস রয়েছে, আর সেটা তো পুরো ইউএসএ কন্ট্রোলে রয়েছে। আজও ওটা ইউএসএর কন্ট্রোলই রয়েছে। ভারতে কোনো অন্য দেশের কোনো কিছু বেস নেই। আমরা এখান থেকে না অন্য দেশের বিরুদ্ধে কোনো টেররিস্ট ক্যাম্প চালাই, আর সব খারাপ জিনিস তো ওদের কাছেই রয়েছে। পুরো বিশ্বের ক্যান্সার ওদের কাছে রয়েছে, টেররিজম। ওরা এসব করছে। তো কোনো ওদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে বলুন তো? এখন তো তালিবানরা ওদের বিরুদ্ধে চলে গেছে। তালিবানরা ভারতকে বলছে আপনারা আমাদেরকে সাহায্য করুন। ওরা আমাদের এত সাপোর্ট করছে, আর ওরা আমাদের জন্য যে পোর্ট ইরানে আমরা তৈরি করে দিয়েছি, সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এর ফলে পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে আমাদের এন্ট্রি হবে। ওটা খুবই স্ট্র্যাটেজিক হবে। কিন্তু আপনার কি মনে হয় আমেরিকার পাকিস্তানের এয়ারবেস থেকে ওদের এয়ার স্পেস ব্যবহার করার জন্য মুনির সাহেবকে বিরিয়ানি খাওয়াচ্ছেন? না, বিরিয়ানি তো খাওয়ায়নি, আসলে স্টেক খাওয়ার অভ্যেস রয়েছে মুনিরের। ও খেয়েছে হয়তো, অবশ্যই হতে পারে, অবশ্যই, মানে হতেই পারে, অবশ্যই হতে পারে। এই যে বলছে না, আসিফ মুনির বলছে যে ট্রাম্প নোবেল প্রাইজ পাবে, আর সেই জন্য ওনাকে দেখে নিয়েছে হয়তো। না, এর পিছনে অন্য কোনো ব্যাপার অবশ্যই আছে, আর সেটা পরিষ্কার হয়ে যাবে দেখুন না আগামী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে। ওবেসি সাহেব, ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে জানতেন যে ওসামা বিন লাদেন কোথায় লুকিয়েছিলেন।
উনি এটাও জানেন যে হাফিজ সাইদ কোথায় লুকিয়ে রয়েছে, এরা আমেরিকার টেররিস্ট লিস্টে রয়েছে। এত কিছুর পরেও পাকিস্তানের সঙ্গে এত প্রেম প্রীতি কেন? এটা তো আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনকেই বলতে হবে যে আপনারা ওদের মধ্যে এমন কি দেখে নিলেন যেখানে আপনার দেশেরই প্রেসক্রাইবড টেররিস্ট অর্গানাইজেশনের লিডার পাবলিকালি মিটিং করে তারা ভারতের বিরুদ্ধে আজ বাজে বাজে কথা বলছে, আর আপনারা ওদের কেন টলারেট করছেন? তো এই দেখুন, এদের যে ডাবল পলিসি রয়েছে, এই জন্যই বিশ্বের অনেক জায়গায় আর কি ইনস্টেবিলিটি তৈরি হয়েছে। আপনি আফগানিস্তানে গেলেন, আর রাতারাতি আপনি আফগানিস্তান ছেড়েও দিলেন। এখন একটু স্টেবিলিটি এসেছে, ঠিক কথা, তবে সেটা অন্য কথা। ভিয়েতনাম গেলেন, কি হলো, কি পেলেন? ইরাকে আপনি গেলেন, আপনি বললেন ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন হলো, কিছুই পাওয়া গেল না। গত 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 20-25 বছরে তো ওদের কত প্রশংসা করেছিলেন। তো তাই আমাদের একটু কশিয়াস থাকার দরকার আছে, খুবই দরকার। এই জন্য আমাদেরও একটা স্ট্যান্ড নেওয়া দরকার তাইওয়ানের ব্যাপারে, আমাদেরও একটা স্ট্যান্ড নেওয়া দরকার। সেটা যাই স্ট্যান্ড হোক, তবেই এটা ওদের বোধগম্য হবে। আপনি অনেক জনপ্রিয় হয়ে গেছেন ভারতের মধ্যে আপনার দেশভক্তির জন্য। আপনি সিন্দুরের পর যেভাবে সুর চড়িয়েছেন, আমি জানতে চাই স্যার, আপনি আপনার পার্টির নাম সেকুলার পার্টি রাখুন, নাম এমন হওয়া উচিত যাতে হিন্দু মুসলিম সবার মধ্যে জনপ্রিয় হোক। এটা এক। দ্বিতীয়ত আমি জানতে চাইব, ডক্টর ভীমরাও আম্বেদকর যেরকম সনাতন ধর্মকে অনেক শুধরেছিলেন, সেভাবে আপনিও ইসলামদের গোড়ামি আর কট্টরপন্থার বিরুদ্ধে যে আওয়াজ তুলছেন, আমি মনে করি স্যার আপনি ডক্টর আম্বেদকরের মতোই ইসলামের মধ্যে যে খারাপ দিক রয়েছে, গোড়ামি কট্টরপন্থা রয়েছে, তা নির্মূল করার চেষ্টা করবেন স্যার। এটা আশা করা যায়? যখন আমি এত পপুলার হয়ে গেছি, তাহলে এসব করার দরকারই নেই আমার। না, উনি বলছেন যে আপনার যে পার্টি আর আপনি গোটা হিন্দুস্তানেই অ্যাকসেপ্টেবল। যা কিছু আমি বলেছি তাতে আমার কোনো পলিটিক্যাল অবজেক্টিভ বা সাফল্য অর্জন করার উদ্দেশ্য ছিলই না। আমি বলেছি তো আমার পার্টির পলিটিক্যাল ইন্টারেস্ট একপাশে সরিয়ে রেখে বলেছি, কারণ আলাদা করে বলার দরকার তো নেই। এই পেহেলগাঁওয়ের মৃত্যু নিয়ে কেউ কখনো রাজনীতি করবে? আপনি বলুন। যা কিছু পেহেলগাঁওতে আমরা দেখেছি, আপনি দেখেছেন, ওই মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি। যাদের গুলি করে মারা হলো তারা তো আর এই জগতে রইলেন না, কিন্তু যাদের ওরা জীবিত ছেড়ে দিল তাদেরকে কি অবস্থায় দিন কাটাচ্ছে একবার ভেবে দেখুন তো। ওই বাচ্চাদের উপর, ওই মায়ের উপর, মানে ওরা তো সারা জীবন ওই দুঃখ নিয়েই চলবেন, বেঁচে থাকবেন। আর তো এইভাবে তো এখন পার্টির নাম নিয়ে যদি বলতে গেলে তো লম্বা আলোচনা হয়ে যাবেই। আকালি দল রয়েছে, শিবসেনা, দুটো হয়ে গেছে এখন। তো ওদেরকে আপনি কি বলবেন? আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে আসাদুদ্দিন ওবেসির সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করতে যাইনি, আমি দেশকে রিপ্রেজেন্ট করতে গেছিলাম। যত দূর অবধি বিজেপির কথা এখানে উঠছে, দেখুন সমুদ্রের দুকুল কিন্তু একরকম হতে পারে না, তো আত্মবিশ্বাসী থাকুন। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি আসাদুদ্দিন ওবেসিকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে AIMIM চিফ আসাদুদ্দিন ওয়েসির বিরুদ্ধে অভিযোগ হলো যে বিদেশে ডেলিগেশন নিয়ে যাওয়ার কোনো লাভই হয়নি। ওবেসি সাহেব, আপনিও ডেলিগেশন নিয়ে গিয়েছিলেন। ভারত 7টা অল পার্টি ডেলিগেশন পাঠিয়েছিল, কিন্তু দেখুন অনেকেই এখানেই বলছেন যে তার কোনো লাভ হয়নি। দেখুন, আমরা ডেলিগেশন নিয়ে গেছি, আমরা দেশের জন্য গেছি, আমরা কোনো পলিটিক্যাল পার্টির জন্য তো যাইনি। তো না 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 আমরা প্রধানমন্ত্রীর জন্য গেছি বা কারোর জন্য গেছি, আমরা দেশের জন্য গেছি। কারণ এটা নিয়ে কোনো হুইপ জারি হয়নি, এটা তো কান্ট্রির ব্যাপার ছিল, দেশের ব্যাপার। এখন আমরা বাহরিন যাই, বাহরিনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। বাহরিন এখন নন পার্মানেন্ট মেম্বার হতে চলেছে সিকিউরিটি কাউন্সিলের। পাকিস্তান তো চেয়ারম্যান সেখানে, আমাদের ওদের দরকার পড়বে, ওখানে ডেলিগেশন গেছে। লোক এটা ভুলে গেছেন 2019-এ বাহরিন একজন ওয়ান্টেড টেররিস্ট ভারতকে দিয়েছিল।
লোক এটাই ভুলে যাচ্ছেন যে বাহরিনের জনসংখ্যা 7 লক্ষ আর 3 লাখ ভারতীয় নাগরিক ওখানে কাজ করেন, ঠিক কিনা? আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো 2018-তে যখন পাকিস্তানকে এফএটিএফ ঢোকানো হলো, বাহরিন আমাদের সাহায্য করেছিল। তাও ওরা জিসিসি মেম্বার, একটা মুসলিম কান্ট্রি, ওরা আমাদের সাহায্য করেছে। দ্বিতীয়, আমরা কুয়েতে গেলাম, কুয়েতে 10 লক্ষ ভারতীয় নাগরিক থাকেন। আর আর কুয়েতেও আমাদের মনে হয় 2019-এ একজন ওয়ান্টেড টেররিস্টকে তুলে দিয়েছিল। কুয়েতেও আমাদেরকে এই 4টে দেশই আমাদের যে গ্রুপ দিয়েছিল, মিডল ইস্ট, নর্থ আফ্রিকা টাস্ক ফোর্সের মেম্বার এরা, আর ওদের আমাদের সাহায্যের দরকার আছে। কুয়েতে আমরা ওদের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেছি, ওখানে ওদের কাছে যে শুরা রয়েছে তার সঙ্গে দেখা করি আমরা। বাহরিনে যেমন আমাদের লোকসভা রয়েছে না, ওদের যে স্পিকার রয়েছে ও ব্যাঙ্গালোরের পড়াশোনা করেছে। উনি বলেন, হ্যাঁ আমি জানি, আমি ওনাকে মনে করাই, স্যার ব্যাঙ্গালোরের ইনস্টিটিউট অফ সায়েন্সে টেরোরিজম অ্যাটাক হয়েছিল। উনি বলেন, ইয়েস আমি তো ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছি, ওটা তো প্রিমিয়াম ইনস্টিটিউট, আমি জানি, আমার ওটা নিয়ে খুব কষ্ট হয়েছে। কুয়েতে গেছি, তারপর কিংডম অফ সৌদি আরবিয়াতে গেছি, ওখানে জানেন 27 লক্ষ ভারতীয় কাজ করে চলেছেন। আর আমরা ওখানে বলেছি, ওনাদের মনে করাই যে 2012-তে আপনাদের উলেমা টেরোরিজমের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়েছিল, আর ওই ফতোয়াতে আপনারা বলেছিলেন অর্থের যোগান পেলেই টেরোরিজম হবে। তো যত ওদের ফরেন অফিস রয়েছে, ডেলিগেটস তাদের সঙ্গে দেখা করে, তারা বলেন একদম ঠিক বলছেন আপনারা, আমরা ফতোয়া দিয়েছিলাম। আমরা ওনাদের মনে করাই যে মেতে 2003-এ রিয়াদে আল কায়দা হামলা চালিয়েছিল। ওনারা বলেন যে ইয়েস আমরা ভিকটিম হয়েছিলাম। আজ থেকে 6 বছর আগে হুতিরা আরম্ভের উপর মিসাইল ব্লাস্ট করে। সৌদি আরবিয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আবার এফএটিএফ এ নাম ঢোকাতে হবে। আর এই যে 3টে কান্ট্রি রয়েছে, এদের বড় ইনফ্লুয়েন্স রয়েছে পাকিস্তানের ওপরে। আমরা যখন গিয়ে ওদেরকে বলছি যে দেখুন, এই যে টিআরএফ অর্গানাইজেশন পেহেলগামে হামলাটা করেছে, এই যে এলইটি আর পাকিস্তান স্পন্সর টেরোরিজম রয়েছে, আপনারা নিজেরাও টেরোরিজমের ভিকটিম হয়েছেন, সেটা আল কায়দার হাতে হোক বা দাইশের হাতে হোক, কিন্তু এদের আইডিওলজি আর পাকিস্তানের টেরোরিজম ওই একই ভিত্তির ওপর তো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা গিয়ে এগুলোই বোঝাই। দেখুন, ডিপ্লোমেসি তো একদিনের কাজ নয়, যেহেতু মানে মুরগিকে বসালাম, ডিম দিল আর কাজ হয়ে গেল, এইভাবে তো হবে না, ঠিক কিনা? তো এটা তো একটা কন্টিনিউ করে যেতেই হবে। আমি শুনেছি আপনাকে অনেক সমস্যার মুখেও পড়তে হয়েছিল, সৌদি আরব অনেক প্রেসার তৈরি করেছিল যে পাকিস্তানের সঙ্গে আলোচনা করো। হ্যাঁ, আমাদের যখন ওদের যে এমওএস ফরেন অ্যাফেয়ারের সঙ্গে কথা, 2 ঘন্টার কথাবার্তা হলো, 2 আওয়ার্স। আর আমি বলতে চাইবো যে জয় পান্ডা খুব সুন্দরভাবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এরপর আমিও অংশ নিয়ে নিই। তখন দ্বিতীয় ডেলিগেটস যে মেম্বার ছিলেন তিনিও বলেন, আমরা ওদেরকে বলেছি, ওরা বলে আপনারা পাকিস্তানের সঙ্গে কথা বলেন না কেন? আমরা বলি, কে বলেছে আপনাকে আমরা কথা বলি না? 26-11 হলো, আমরা আলোচনা তো করেইছিলাম। আর আমাদের ইন্ডিয়ান ইনভেস্টিগেটর গিয়ে পাকিস্তানের ইনভেস্টিগেটরকে পুরো ডিএনএ স্যাম্পল তো দিয়েই আসে। আজমল কাসবকে জীবিত ধরা হয়েছিল, ও ডেড বডি থেকে আমরা স্যাম্পল পর্যন্ত নিয়েছি। ওদের রেকর্ডেড কনভারসেশন, যেটা ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স আমাদের রেকর্ড করে দিয়েছে, যে পাকিস্তানে বসে মুম্বাইয়ের যে হোটেলে টেরোরিজম করেছে তাকে মেরে দাও, আমরা ওদের সব কিছু দিয়ে দিয়েছি, ট্রায়াল এগোয়নি। আর আমরা ওদের বলি যে জাকিউর রহমান লাকভি, যাকে অ্যারেস্ট করা হয়েছিল পাকিস্তানে, সে জেলে বসে সন্তানের বাবা হচ্ছে। এতে হাসার কিছু নেই, এটা চিন্তার বিষয়। এত গ্রেভ অফেন্স রয়েছে টেরোরিজমের, আর ও জেলে বসে এইসব করে চলেছে। ওরা বলে আমরা কথা বলিনি। আমি বলি, আমি নিজে পার্সোনালি নরেন্দ্র মোদীকে ক্রিটিসাইজ করি, এটা একদম সত্যি, যে পাঠানকোটের পর আপনি পাকিস্তানের আইএসআইকে কেন এখানে আসতে দিলেন? এলো ওখানে কি হলো? এমন তো নয় আমরা কথা বলি না, আমরা কথা বলেছি, অবশ্যই ওদের সব কিছু বলেছি। এখন বরং আপনারা আমাদেরকে সাহায্য করুন ওদের এফএটিএফ এ ঢোকানোর জন্য। আমরা বলেছি আমাদের পাকিস্তানি জনগণের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, আমাদের সমস্যাটা রয়েছে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে, ওদের স্পন্সর্ড টেররিস্ট গ্রুপের সঙ্গে। ওরা ওদেরকে আটকাক, আমাদের কি করার আছে? আমরা তো এগিয়েই চলেছি। আপনাদের এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে পাকিস্তান গিয়ে সব দেশে অভিযোগ করেছে যে হামলা হলো পেহেলগাঁওতে, আর 2 ঘন্টার মধ্যে ইন্ডিয়া পাকিস্তানকে ব্লেম করে দিল। কেন করবে না? যখন আপনি 4টে ইমেল পাঠান, অ্যাকসেপ্ট করেন যে আমরা হামলা করেছি, 4টের মধ্যে 2টো ইমেলের যে আমাদের এজেন্সি ফাইন্ড আউট করেছে, তা পাকিস্তানের কন্টেনমেন্টের পাশ থেকে ইমেল করা হয়েছে। ওরা নিজেদের রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করে নিয়েছে।
আর যখন ওরা বুঝে গেছে যে ওদের ফুটপ্রিন্ট এসে গেছে, এভিডেন্স এসে গেছে, সঙ্গে সঙ্গে ওরা বলছে আমাদের সঙ্গে সম্পর্ক নেই। পাকিস্তান যদি আজ এই কথা বলছে, তাহলে 25শে এপ্রিল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে রেজলিউশনের টিআরএফ এর নামটা এসেছিল, তো শাহবাজ শরীফের কি জামাই ছিল নাকি টিআরএফ? তাহলে ওদের নাম এসেছে বলে ওনার সমস্যা হবে? যদি আপনার টিআরএফ এর সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে টিআরএফ এর নাম দেওয়া উচিত ছিল। আপনি দিতে অস্বীকার করেন সেখানে। আর দেশের এটা জানা উচিত যে ভারত সরকার ডিসেম্বর 23-তে ইউনাইটেড নেশনের 12th ইনস্টিটিউট স্যাংশন কমিটিকে আমরা বলেছি যে টিআরএফ রয়েছে। তারপর 24 মেতে বলেছি যে এই টিআরএফ একটা অর্গানাইজেশন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সিকিউরিটি ল্যাবস হলো আর পেহেলগামতে এই ঘটনাটা ঘটে গেল। তো পাকিস্তানের তো এটা আমরা এই 4টে দেশেতে, আচ্ছা আলজেরিয়াতে তো একটা 1995 থেকে শুরু করে 2006 অবধি ওদের ব্ল্যাক ডিকেট বলা হতো। 60,000 আলজেরিয়ান টেররিস্ট মারা যায়। 60,000। ওরা বললো হ্যাঁ আমরা কথা মানছি এই কথাটা। এখন আলজেরিয়া এখন মেম্বার আর সেই নন পার্মানেন্ট মেম্বার, আর ওদের সঙ্গে আমাদের খুব ভালো কথাবার্তা হয়েছে। আমরা ওদেরকে এইসব জিনিস বোঝাই। ওরা নিজেরাই টেররিজমের ভিকটিম ছিল। আজও সাউথ আলজেরিয়াতে ওখানে দাইশ রয়েছে। তো আমরা চেষ্টা করেই চলেছি গিয়ে আমাদের কান্ট্রির একটা ভিউ পয়েন্ট রাখার। ওনাদের অল পার্টি এমপিরাও তো ছিলেন। আর সবাই গিয়ে যখন একটা দেশের একটা ইউনাইটেড পদ্ধতিতে ভিউ পয়েন্ট রাখছে, তখন অবশ্যই তার একটা প্রভাব পড়বে। আর সেখানে লাভ কি হলো? লাভ তো এটাই রয়েছে যে ওরা পাকিস্তানের এই যে টেররিজম, পাকিস্তানের স্টেট স্পন্সর টেররিজমকে পাকিস্তান থেকে যে অর্থ যায় টেররিস্ট গ্রুপের কাছে, ভারতের যে আরও একটা বড় লাভ যেটা রয়েছে ইউনাইটেড, আমরা বলেছি যে দেখুন দেশের ব্যাপার এটা। আমি নিজে বলতাম যে দেশে যখন আমরা ফিরবো আমি এর সঙ্গে কথা বলবো যে বিজেপির যে মেম্বার ছিল, কিন্তু যেহেতু এটা টেররিজমের ব্যাপার, আমাদের যে ভারতীয় নাগরিকদের হত্যা করেছে পাকিস্তানি টেররিস্টরা এসে, সেই জন্য আমরা এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের গুড অফিসারদেরকে ইউজ করুন। আপনারা এফএটিএফতে পাকিস্তানকে দ্বিতীয়বার আনার জন্য আমাদের সঙ্গ দিন। কারণ টেররিজম শুধু ভারতের সমস্যা নয়, টেররিজম বিশ্বের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ। তাই তো সেই জন্য এই কথাটা আমরা তুলে ধরি। আর যেখানে আমরা গেছি আমি আপনাকে বলছি অত্যন্ত ভদ্রতার সঙ্গে ওনারা আমাদের সঙ্গে কথা শুনেছেন, আমাদের প্রশ্নও করেছেন। যেমনটা আমি বললাম যে সৌদি জিজ্ঞাসা করছেন আপনারা আলোচনা করেননি কেন, আমরা সেটা ওনাদের বলি। তারপর আমরা ওনাদের বলি যে আপনারা হাইফেনেট করবেন না পাকিস্তানের সঙ্গে, কারণ আমরা সৌদি আরবকে জিজ্ঞাসাও করি আরে আপনারা এখন ওদের $13 বিলিয়ন দেবেন, তাহলে ওদের মনিটর করুন না, ওদেরকে একবার মনিটর করুন অর্থ কোথায় যাচ্ছে, আপনি কিভাবে ওদেরকে দিচ্ছেন। যদি ওই অর্থ পাকিস্তানের আর্মির কাছে যায় তো হতে পারে সেটা আগামী দিনে আমাদের বিরুদ্ধে ব্যবহার হতেই পারে। তো অল ইন অল আমি মনে করি আমাদের গ্রুপের কথা আমি বলতে পারি, আমরা খুব ভালোভাবে ওদেরকে। তবে ওখানে আপনাকে এটাও জিজ্ঞেস করা যায়, পাকিস্তান এটা বলছে যে হিন্দুস্তানে যে মুসলমানরা আছে তাদের অবস্থা খুবই শোচনীয়, পাকিস্তানে অনেক ভালো অবস্থায় রয়েছে। দেখুন বিশ্ব এতটাই ছোট যে ইন্ডিয়াতে যা কিছু হয় আর কি তা বিশ্বের লোকজন দেখতে তো পাচ্ছেন, সেটা ওই মব লিঞ্চিং ভিডিও হোক বা যা কিছু মানে খারাপ কাজ এখানে সংঘ পরিবারে করে থাকে, বিশ্ব সেটা জানে। সেটাই আমাকে জিজ্ঞাসা করেছে, আমি বলছি হ্যাঁ আমাদের কাছে, আমি নিজে বলে ইয়েস এমনটা তো ঘটেইছে, এটা আমরা অস্বীকার করছি না, আপনি যেটা দেখতে পান। কিন্তু আপনাদের কাছে আজও আমাদের কোর্ট ইন্ডিপেন্ডেন্ট, আজও আদালত কাজ করছে সেখানে। আর আমরা ওদেরকে বলেছি যে এমনটা হয়েছে অবশ্যই, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এখানে এসেছি সেটা টেররিজমের ব্যাপার আর দেশের একটা ভিউ পয়েন্ট রাখার ব্যাপারে আমরা কথা বলেছিলাম, এক জায়গায় বসেছিলাম। তো ওনারা বলেন যে আরে আপনাদের স্ট্যান্ড যে রয়েছে প্যালেস্টাইনের ব্যাপারে সেটা বদলে গেছে ভারতের। আর আমরা বলি আরে ভাই প্যালেস্টাইনের ব্যাপারে স্ট্যান্ড কোথায় বদলে গেছে, আমাদের স্ট্যান্ড তো আজও সেটাই রয়েছে যেটা নেহরু মহাত্মা গান্ধীর ছিল। ঠিক আছে এখন বিজেপি পাওয়ার একটু সফট রয়েছে প্রেজেন্ট ইসরায়েলি ওই প্রেসিডেন্টের ওপর আর কি, কিন্তু আমরা ওদের জিজ্ঞাসা করি যে ভাই আপনি এটা বলুন যে আজ যে জায়গায় আমরা বসে আছি আপনারা প্যালেস্টাইনদের জন্য কি করছেন, একবার বলুন তো। আমরা তো শুরু থেকে প্যালেস্টাইনদের সঙ্গেই ছিলাম, সঙ্গে থাকবো। আপনারা কি করছেন? আপনারা তো অনেক কাছেই রয়েছেন, আপনারা একই ভাষাতেই কথা বলেন। তো চুপ হয়ে গেল তখন, আর উত্তর দিতে পারলো না।
এখন কিছু লোক তো এটাও বলছে আপনার বিরোধ তো রয়েছেই, কারণ ডেলিগেশন যখন দেশে ফিরে এলো প্রধানমন্ত্রী সবাইকে ডেকেছিলেন, কিন্তু আপনি ওনার সাথে দেখা করতে যাননি। বুঝতে হবে যে আপনি নরেন্দ্র মোদীকে দেশ মনে করেন নাকি দেশে আমাদের সবাইকে মনে করেন। দেশ আলাদা জিনিস। দেশের জন্যই তো আমরা ওখানে গেছি, কোনো প্রাইম মিনিস্টারের জন্য তো আমরা যাইনি। যদি প্রাইম মিনিস্টারের জন্য যেতে হতো তাহলে আমরা যেতামই না। যেখানে দেশের ব্যাপার জড়িত রয়েছে আমি বললাম অবশ্যই যাব। কান্ট্রির জন্য গেছি, বরং 2012-13-তে একটা ট্র্যাক টু ডিপ্লোমেসিতে যশবন্ত সিনহা সাহেব, মণিশঙ্কর সাহেব, আমরা অনেক এমপি মিলে গিয়েছিলাম। বিজেপির এমপিরাও পর্যন্ত ছিল ওখানেও। পাকিস্তানের টিভি চ্যানেলে আমরা ওদেরকে অনেক কথাই বলেছিলাম সবসময়। এমন নয় যে ওখানে গিয়ে আমরা আমাদের ভিউ পয়েন্ট ভুলে যাব। তো কান্ট্রির জন্য গেছি, এখন দেশে ফিরে চলে এসেছি, তো অবশ্যই বিজেপির বিরুদ্ধে ছিলাম আর বিরুদ্ধেই থাকবো, আর বলতেও থাকবো। এখন কংগ্রেসের লোকজন বলছে যে জঙ্গিরা যেভাবে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে, সেভাবে আমাদের এমপিরাও আলাদা আলাদা দেশে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। দেখুন, এই যে বয়ান রয়েছে জনাব জয়রাম রমেশ সাহেব দিয়েছেন, ঠিক আছে, ওনার পার্টির যে এমপিরা গেছে তাদের সঙ্গে ওনার সম্পর্ক ভালো নয়। উনি ভুলে গেছেন যে সুপ্রিয়া সুলে ওনাদের ইন্ডিয়ার অ্যালায়েন্সের অনেক বড় একজন অংশীদার। ডিএমকে থেকে আমাদের বোন কানিমোজি ওদের অনেক বড় অংশীদার রয়েছেন, ওনাদের অ্যালায়েন্সে গেছে। তাহলে ওনাকে এখন কি বলবো? ঠিক আছে, আমরা তো ভারতের বি টিম, ওই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই যে অ্যালায়েন্স গেছে এটা তো ভেবে দেখবেন একবার। এই ধরনের বয়ান দিয়ে আপনার কি সুবিধা হচ্ছে ওখানে? আরে ভাই, জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে সে তো আমরাও বলছি, অপারেশন সিঁদুর ততদিন শেষ হবে না যতদিন না 4 জন জঙ্গি ধরা পড়ছে। কিন্তু আপনার পার্টির এমপি, আপনার ইন্ডিয়া অ্যালায়েন্সের লোক যেখানে চেয়ারম্যান হিসেবে গেছেন, অথচ আপনি এই ধরনের বয়ান দিচ্ছেন, খুবই হতাশাজনক ব্যাপার। একজন নেতা তো এটাও বলছেন যে মোদিজি ট্রাভেল এজেন্সি খুলে দিয়েছেন আর পিকনিকের জন্য সব পার্টির এমপিদের পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন দেশে দেশে। তাহলে যিনি এই কথা বলেছেন তাহলে তাকেই তো চেয়ারম্যান বানিয়ে পাঠানো উচিত ছিল না? আর ওই না 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 একবার শুনে নিন আগে। আর যত আমাদের ফ্লাইট ছিল সব রাত্রিবেলায় ছিল। আর আপনি জানেন রাত্রে যখন ফ্লাইট হয় তখন আপনি ঘুমোতে পারবেন না। আর সকালে টাইম ডিফারেন্স যেটা হয়, যেমন আলজেরিয়াতে প্রায় 4 ঘন্টা আগে, দুপুরে আমরা পৌঁছালাম, আর ফ্রাইডে ছিল তখন 2টোর সময়, 5টার সময় আমাদেরকে বলা হলো চলুন অ্যাম্বাসিতে আপনাদের সঙ্গে আলাপ করবে সবাই। তো পিকনিকের কোনো প্রশ্নই নেই। কোথায় পিকনিক হয়েছে? একে যদি আপনি পিকনিক বলেন তো মানে খুবই বাজে ব্যাপার। মানে শুধু আপনার যে পলিটিক্যাল ডিফারেন্সেস রয়েছে সেটা রাখুন, বলুন, জানি এটা আপনার ডেমোক্রেটিক রাইট, কিন্তু আমাদের গ্রুপের কথা আমি বলতে পারি যে আমরা কোনো পিকনিক করতে সেখানে যাইনি। ভিডিও দেখাচ্ছিলেন যে একজন মেম্বার গান গাইছেন। দেখুন, না আমি না গান শুনি, না আমার গান শোনার কোনো শখ আছে। তো তো ইন লাইটার আমি চাইবো যে আপনারা আমার কথা শুনুন। তো না, তবে ওটার ব্যাকগ্রাউন্ড হলো যে আলজেরিয়াতে ভারতের যত লোকজন রয়েছে ওখানে ওদের ভারতীয় বলাই হয় না, জানে তু বলা হয় ওদেরকে। আর আমরাও তো অবাক হয়ে যাই এইসব শুনে। এয়ারপোর্টে রয়েছি, জানে তু জিজ্ঞাসা করছে, আরে কি হচ্ছে এটা? জানে তুটা আবার কি? তারপর জানতে পারলাম যে 1960 সালে একটা হয়তো আপনার মানে ইয়াং বয়সের পিকচার হবে হয়তো, আমার মনে হয়। তো তাতে ওই পিকচার খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল, ওর গান জনপ্রিয় হয়ে গিয়েছিল। তো ওখানকার ফরেন অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খুবই পাওয়ারফুল হন। উনি আমাদের রাত্রে ভোজের আয়োজন করিয়েছিলেন। এই প্রোগ্রামটা ছিল না, কিন্তু উনি বলেন যে আপনাদের আসতেই হবে। তো ওখানে উনি উল্লেখ করেন যে এই পিকচারের কথাটা, আর ওই বিজেপির একজন এমপি আমার পাশেই তো বসেছিলেন। তখন উনি বলেন গানটা ভালো ছিল, তো বলেন আমার মনে আছে। আর হঠাৎ উনি সেটা 2-3টে লাইনও পড়ে শোনান। আর সেটা নিয়ে কেউ যদি বলে, তো এটা এরকম কোনো প্ল্যান ছিল না, কোনো প্ল্যানই ছিল না। আর আনফর্চুনেটলি আমরাও বলেও ছিলাম যে ভাই ভিডিও টিডিও কেউ তুলবে না, কেউ সোশ্যাল মিডিয়াতেও কেউ এরকম কোনো ভিডিও দেবে না। মিডিয়াতে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন যে কোনো পিকনিক ছিল না। আর ওই মিটিং অনেক রাত্রে কখন শেষ হলো ওই মিটিং, ওই দিনের মিটিং প্রায় 11:45 অবধি চলতেই থাকে। আর পরের দিন সকালে আমাদের বেরোতেও হতো। এমন কোনো ভুল কিছু হয়নি, ওটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা ভুল। জনগণের মধ্যে থেকে কিছু প্রশ্ন নিতে পারি? সমস্ত যে বিদেশ যাত্রা মোদিজি করেছেন প্রায় 100-150 হবে, মোটামুটি 200 ছুঁই। ওই বিদেশ যাত্রাগুলো আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে হয়, প্রায়োরিটি ওটাই থাকে। স্যার যেখানেই যাবেন আমাদের প্রায়োরিটি থাকবে ওটা কারোর সঙ্গে দেখা করতে নয়, ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে যান।
কিন্তু তারপরেও যখন পহেলগাঁও হলো, এমন কি হলো আপনাদের ডিপ্লোম্যাসির কি এমন খামতি হলো যে দ্বিতীয়বার আবার সব দেশে গিয়ে বলতে হলো? হ্যাঁ, তাহলে আগে যে বিদেশ যাত্রাগুলো হয়েছিল তাতে কোনো লাভ হয়নি? আমার এটাই প্রশ্ন। আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স অফিসার রয়েছেন প্রত্যেকেই খুব দক্ষ, তো আমরা এইভাবে জার্নালাইজড করে এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। ওনারা খুবই ভালো কাজ করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আমাদের দেশের মধ্যে শান্তি থাকে আর ন্যায় বিচার হবে, আর আমাদের সবচেয়ে বড় বিপদ কিন্তু চীনের থেকে, এটা মনে রাখবেন। আর আমাদের ইকোনমি 10%-এর ওপর গ্রো করতে চলেছে আগামী দিনে। তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই। আমরা ওই কাজটা করি। স্যার, আপনি এই যে বিদেশে গেছিলেন তাতে আপনার পলিটিক্যাল যে দৃষ্টিভঙ্গি বিজেপির ব্যাপারে রয়েছে সেটা একই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে বলুন? আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করতে যাইনি, এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। আমি দেশকে রিপ্রেজেন্ট করতে গেছি। যত দূর বিজেপির কথা এখানে উঠছে, দেখুন সমুদ্রের দুকুল একই ধরনের হয় না, ব্যাস এতেই বুঝে নিন আপনারা। ওবেসি সাহেব, আমি আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি, অপারেশন সিন্দুর নিয়ে, পেহেলগাঁও ইনসিডেন্ট নিয়ে, পাকিস্তান নিয়ে। আপনি খুবই খোলাখুলিভাবে উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব এবং ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্নির রায়দান আজকের মামলার। এখন সময় আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্নির রায়দানের। আসাদুদ্দিন ওয়েসি সাহেব খুবই দক্ষ, খ্যাতনামা পার্লামেন্টেরিয়ান একজন। উনি প্রতিটা প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন। উনি মনে করেন যে পাকিস্তান কখনো শোধরাবে না। হায়দ্রাবাদে ওনাকে একজন রীতিমতো পরোপকারী ব্যক্তিত্ব, দানি ব্যক্তি হিসেবেই জানা যায়। একজন বুদ্ধিমান, আবেগপ্রবণ বক্তা, যিনি ওনার তীক্ষ্ণ বক্তব্যের কারণে পরিচিত, এবং হায়দ্রাবাদে ওনার সমতুল্য কোনো ব্যক্তিত্ব এখনো পর্যন্ত নেই। বিশ্বে টপ 500 মুসলমানের মধ্যে একজন হিসেবেই ওয়েসি সাহেবের নাম আসে। আবেগপ্রবণ বক্তা, যার অন্তর হলো হিন্দুস্তানি। সেই জন্য প্রত্যেক ভারতীয় ওনার কাছে অনেক প্রত্যাশা রাখে। এই কারণেই রজতবাবু আপনাকে এখানে ডাকেন আর আপনার কাঁধে এটা বোঝানোর দায়িত্ব চাপিয়ে দেন যে ভারতে হিন্দু আর মুসলমান একই রয়েছে। দেশ হলো সবার আগে, এই চিন্তাভাবনা থেকে যেভাবে আপনি নিজেকে ভারতের দক্ষ নেতা হিসেবে বিশ্বমঞ্চে স্থাপন করেছেন, আর তাতে আশা করছি আপনি এই ভূমিকা আজ থেকে আজকের এই অশান্ত সময়েও এগিয়ে নিয়ে যাবেন। বিশ্বের কাছে আমাদের সবার সম্মান বাড়াবেন। একজন ভারতীয় হিসেবে প্রতিটা মানুষকে আমরা হিন্দুস্তানি হিসেবেই দেখব। আশা করছি আপনি আপনার ওই ইমেজটাকে আপনার কথায় মাধুর্য এনে আরও কাজে লাগাবেন এবং আপনাকে ভারতের একজন সুপুত্র হিসেবে দেখে। আর এই আদালত সম্মান এবং প্রতিষ্ঠার সঙ্গে বেকসুর খালাস করছে, মুক্তি দিচ্ছে। এই প্রত্যাশা নিয়ে আর এই বিশ্বাস নিয়ে যে আসাদুদ্দিন ওবেসি এইভাবেই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দেশের কণ্ঠ গোটা বিশ্বের কাছে পৌঁছে দেবেন, পাকিস্তানের কাজকর্ম এক্সপোজ করতে থাকবেন। আজকের শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে একজন নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।